আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের বাংলা উপন্যাস 2-এর পরের ক্লাসটি দেখব। তো আমরা ইতিমধ্যে এই ক্লাসগুলো করিয়ে ফেলেছিলাম, এই পর্যন্ত আমাদের ক্লাস করানো হয়ে গেছিলো। আজকে তো নতুন ক্লাস। তো আজকে ক্লাস আমরা প্রথমে দেখব শরৎ চট্টোপাধ্যায়ের জন্ম। শরৎ চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? শরৎ চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শরৎ চট্টোপাধ্যায় 15ই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপরে দেখি মহিম কোন কলেজ থেকে FA পাশ করেন? মহিম সিটি কলেজ। কোন কলেজ থেকে? সিটি কলেজ থেকে। তোমাদের ভিডিওটি যেন শর্ট হয়, এই জন্য আমি আগে থেকেই লেখাটা কমপ্লিট করে ফেলেছি। তো এবার তোমরা লক্ষ্য করলেই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মহিম কোন কলেজ থেকে FA পাশ করে? কি পাশ করে? এই মহিম আর সুরেশ এই দুজন ছিল বন্ধু। এটা কি গৃহদাহ গল্পের মধ্যে। তো দুইজনই FA পাশ করে, আর দুইজন কি সিটি কলেজ থেকে FA পাশ করে। এরপরে আমরা দেখতে পাই যে উত্তর প্রান্ত, তা বলেছিলাম হরিহর, তো কোঠাবাড়ি। এটা মানে তোমার এটা বুঝিয়েছিলাম যে হরিহর রায়ের কোঠাবাড়ি মানে তোমার নিশ্চিন্দপুর গ্রামে। প্রশ্নটা এরকম বলা হয়েছিল যে নিশ্চিন্দপুর গ্রামে কোন দিকে, নিশ্চিন্দপুর গ্রামের কোন দিকে হরিহরের হরিহর রায়ের কোঠাবাড়িটি? তো কোন প্রান্তে? উত্তর প্রান্তে। উত্তর প্রান্তে। কার কোঠাবাড়ি? হরিহরের। কি বাড়ি? কোঠাবাড়ি। আচ্ছা, তারপরে আমরা জানি সূর্য বিজ্ঞান নিয়ে একজন গবেষণা করেছিল, তার নাম যাদব পণ্ডিত। আমরা আগে পড়েছিলাম যে যাদব পণ্ডিত কিসে বিশ্বাসী? সূর্য বিজ্ঞানে বিশ্বাসী। যাদব পণ্ডিত সূর্য বিজ্ঞানে বিশ্বাসী। এরপর আমরা দেখব যে পুতুল নাচের ইতিকথা, এটি কত সালে প্রকাশিত হয়? 1936 সালে পুতুল নাচের ইতিকথা এটি প্রকাশিত হয়। 1936 সালে পুতুল নাচের ইতিকথা এই উপন্যাসটি প্রকাশিত হয়। আর কথায় কথায় এই যে সূর্য বিজ্ঞানটা বলে, কথায় কথায় সূর্য বিজ্ঞানের কথা বলে, কে বলে? যাদব পণ্ডিত। আচ্ছা, তারপর আমরা দেখব যে 1971 সালে 14 ডিসেম্বর একজনের তোমার কি হয়েছিল? নিখোঁজ হয়েছিল। কে নিখোঁজ হয়েছিল? শহীদুল্লাহ কায়েসার। শহীদুল্লাহ কায়েসার কি হয়েছিল? নিখোঁজ হয়েছিল। শহীদুল্লাহ কায়েসার নামটা মনে রাখতে হবে। শহীদুল্লাহ কায়েসার কখন নিখোঁজ হয়েছিল? 1971 সালে। গল্পে বলা আছে যে 1971 সালে 14 ডিসেম্বর কি শহীদুল্লাহ কায়েসার নিখোঁজ হয়েছিল। তো এরপরে দেখো একটি বাক্য দেখতেছি আমরা যে মেয়েটি অধিকতর আশ্চর্য হইয়া চুপ করিয়া রহিল। মেয়েটি অধিকতর আশ্চর্য হইয়া চুপ করিয়া রহিল। তো এই উক্তিটি মানে তোমার এই উক্তিটি মেয়েটি, এখানে যে মেয়েটির কথা বলেছে, এই মেয়েটি কে আশ্চর্য হয়ে চাইছিল? মেয়েটি ছিল বিনা পানি। মেয়েটি কে ছিল? বিনা পানি। মেয়েটি ছিল বিনা পানি। যে আবার একটু পড়ি বাক্যটি, মেয়েটি অধিকতর আশ্চর্য হইয়া চুপ করিয়া রহিল। এখানে মেয়েটি কে? মেয়েটি বিনা পানি। আচ্ছা, তবে বকনা বাছুরের ডাক। বকনা বাছুরের ডাক এইটা মানে বোঝানো হয়েছে যে বয়মার বিল, একটা বিলের নাচ ছিল মানে উপন্যাসে, গৃহদা উপন্যাসে, যে বয়মার বিল। বয়মার বিলে শেষ রাত্রিরে একটা ডাক শোনা গিয়েছিল। ডাকটা ছিল বকনা বাছুরের ডাক। ডাকটি ছিল কার ডাক? বকনা বাছুরের ডাক। তো এরপর আমরা দেখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কালের নির্জন পথিক বলা হয়। মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়? কালের নির্জন
নির্জনতম পথিক। এখন তোমার প্রায় জায়গায় এটা আসে যে কালের নির্জন পথিক কোন কবিকে বলা হয়? তো কালের নির্জনতম পথিক বলা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। তারপরে শশীর পরম বন্ধুকে, শশীর পরম বন্ধু কুমুদ। শশীর পরম বন্ধুকে, শশীর পরম বন্ধু কুমুদ। আমরা জানি যে কলকাতায় যে কুমুদের সাথে শশীর দেখা হয়, তো শশীর পরম বন্ধু কুমুদ। তারপরে দালালি ও মহাজনী, এটা কার পেশাটা? কার? গোপাল দাসের। গোপাল দাসের পেশায় দালালি মহাজনী, এটা মানে কি? এখানে আমি বলে দিয়েছি, সম্পত্তি কেনা বেচা ও টাকা ধার দেয়া। এটা মানে কি? টাকা ধার দেয় এবং কি সম্পত্তি কেনা বেচা করে, এটা কি দালালি ও মহাজনী। এটাই মানে কি? দালালি ও মহাজনী। তো এটা কে ছিল? গোপাল দাসের পেশা ছিল, গোপাল দাসের পেশা ছিল। আশা করি তোমরা এটুকু বুঝতেছো। তো আমার ভিডিওটি তোমার যদি ভালো লাগে, আজকে এটুকুই থাকবে তোমাদের ক্লাসে। এই কতটুকু পড়েছি আমি, এই যে টাকা ধার দেয়া। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটুকুর মধ্যে কোনো বুঝতে অসুবিধা হলে আমার কমেন্টে জানাবে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সাথে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।